2 বছর আগের কথা বলি। এখনো অল্প অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেল সিঁদরানির দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাঁধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই যে অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে আমি তাও জানি না। অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকানে পর্যন্ত এ অজপাড়া গায়ে চোখে পড়ল না আমার। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে জ্বলছে। এ সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়ে নাই। যেদিকেই চাই শুধু বন আর বন। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাকে তাতে নাইতে নাচছে। দূর থেকে দেখা গেল। আমাকে দেখে বুড়ো বললে, বাড়ি কোথায় হে? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বললে, রোসো রোসো, আগে নিয়ে নিন, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরানো বাড়িতে ঢুকলো। বলে, আমার নাম নিবারণ চক্রবর্তী, এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকিনি। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি গো। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি বটে, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকম ফলের গাছ আছে। 12 ভূতে খায় আর কি। তুমি এখানে থাকবে নাকি? বললাম, থাকতে পারি। কি কাজ করতে হবে? রাঁধুনির কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনে খাই। খুব ভালো, তুমি এখানে থেকে যাও। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিল তখনই। খাওয়া দাওয়ার পরেই আমাকে একটা পুরানো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন আর নেই। রাঙা রোদ, বড় বড় গাছপালার উঁচু ডালে, এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হয়ে গেল। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকে চাই সেদিকেই পোড়ানো আম কাঁঠালের বড় বড় বন জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী
বসে তামাক খাচ্ছে। আমায় দেখে বললে, চা করতে জানো? একটু চা করো দেখি। চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যার পর বললে, ভাত চড়িয়ে দাও হে, সরুয়া তোপ আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস। জি আঁকে। আর হ্যাঁ, তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর একটা কথা শোনো, রান্নাঘরে সর্বদা আলো জ্বেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায়? হ্যাঁ, তাই তো বলছি। বড় মস্ত বড় বাড়ি, উপরে নিচে বোধহয় 14-15খানা ঘর, এছাড়া টানা বারান্দা 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকের ও মুড়োই 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে ওই লম্বা রোয়াকের ও মুড়োই গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পিছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতে ঝিঙে তুলতে চলে গেলাম। বাবা, কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে বলে এঁটো গাছ, অর্থাৎ এমনই বীজ পড়ে যে গাছ হয়। অনেক ঝিঙে ফলেছে, দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কি মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘন্টা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পিছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম, দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললে, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে, আরও একজন কে যেন তুলছিল। নিবারণ বিস্ময়ের সুরে বললে, কোথায়? ওই রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না না, হে একটি বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন যেন হয়ে গেল। বললে, কোথায় বউ? চলো দেখি দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পিছনে দেখতে গিয়ে দেখি কিছুই নেই। নিবারণ বললে, কই বউ? ওই তো ওখানেই ছিল, ওই ঝোপটার কাছে। যত সব, চলো চলো, দিন দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্য হলাম, যদি একজন পাড়াগাঁয়ের বৌঝি দুটো জংলি ঝিঙে তুলতে এসেই থাকে, তাতে খপ্পা হওয়ার কি আছে, রাগারই বা কি আছে আমি ভেবে পাই না। এছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে। বললে, আলো নিয়ে যাওনি কেন? ঝিঙে তুলতে আমি তোমায় আলো নিয়ে যেতে বলেছিলাম না, মনে আছে? কেন তা যাওনি? আমি বুঝলাম না, আমার কি দোষ তাতে? বুড়োটা খিটখিটে ধরনের, বিনা আলোতে যখন সব আমি দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে গিয়ে দোষ কি করেছি বাপু? বুড়ো বললে, না না, সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে। কেন? এমনিই বলছি। তোমার বয়স কত? এই 37-38 হবে। অনেক কম বয়স।
আমাদের চেয়ে। আমার এই 63। যা বলি কান পেতে শোনো। আগে নিশ্চয়ই। রাত্রে শুয়ে আছি, ওপরের ঘরে কিসের যেন ঘটঘট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ। কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে কলকাতায় যাবে, তাই বোধ হয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রে? বাবা, কি ব্যতিক ব্যস্ত মানুষ রে বাবা। বুড়ো অবাক হয়ে বললে, আমি? হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ, না, ও ও আচ্ছা, ঠিক আছে। আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে চলে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতো থাকবে ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল গাছ আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পতো, আবার খাস জমি পড়ে আছে অনেক, 3 বিঘে প্রায়। ভদ্রাসন হলো 1.5 বিঘের উপর। লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। খাটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো, তোমার নিজের বাড়ি ভাববে। দেখাশুনো করো আর থাকো, ভাবনা নেই। আর একটা কথা। আমি বললাম, কি ঠাকুর? চক্রবর্তী বুড়ো অকারণে সুর খাটো করে বললে, কত লোকে ভাঙচি দেবে, কারো কথা যেন শুনো না। বাড়ি দেখাশুনো যেমন করবে, নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না। গাছের ফল ফুলুরি তুমিই খাবে। 2টো ঘর খোলা রইল তোমার জন্য। বলে বুড়ো চলে গেল। আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে, এত বড় বাড়ি, বড় বড় 2খানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে। তাছাড়া তাছাড়া বারান্দা, রান্নাঘর, ওয়াক, কত কি আছে। বাড়িতে পাতকুয়ো, জলের কষ্ট নেই। শুকনো কাঠ যথেষ্ট, কাঠের কষ্ট নেই। 10 টাকা আগাম দিয়ে দিয়েছে বুড়ো। প্রায় 1/2 ঘন্টা সরু আতপ চালও আছে। গাছ ভরা আম কাঁঠাল গাছ। এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়লো হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে, কি বন জঙ্গল গাখানার ভিতরে। আর এদের যেখানে বাড়ি, তার সীমানায় কোনো লোকালয় নেই। জঙ্গল ভেঙে সরিপথ ধরে 1/2 মাইল যাবার পরে একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল নুন কিনতে যাচ্ছে, হাতে তেলের ভাঁড়। আমায় দেখে বললে, বাড়ি কোথায় হে? এখানে আছি, নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তী? আমি বললাম, কেন? ওই দেখাশোনার করি, কালকে এসেছি। এ বাড়িতে থাকতে পারবে না গো। কেন? এমনিই বলছি, দেখে নিও, কত লোক এ বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না, তা অন্য লোক। এ বাড়ির ছেলে বউয়েরা কস্মিন কালেও এ বাড়িতে আসে না। কেন? তা কি জানি, ও বড় ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরানো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা কেমন ছ্যাঁক করে উঠল। সত্যি, বাড়িখানার চেহারা কি রকম যেন, ও যেন একটা জীবন্ত জীব। আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমন্তরে ওর চেহারা কেন? আবার ভাবলাম, না না, কিছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী।
আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে বেশ ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটাই আমায় ভয় দেখানোর জন্য। গায়ে পড়ে অত হিট করার দরকার কী ছিল বাপু? চক্রবর্তী বুড়ো তো বলেই দিয়েছে, কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিও না। কিছু না, গাছপালার ফল ফুলুরি গাঁয়ের লোক চুরি করে খায় কি না? বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেই জন্যই বোধহয় ভয় দেখানো। যেমন ওই বউটি কালকে সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করছিল। অনেক দিন এমন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের একটা সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য দুটো রান্না, ব্যাস মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির মালিক একমাত্র আমি, কারো কিছু বলবার নেই আমাকে, যা খুশি তাই করব। হঠাৎ হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালীর মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন ওপরের বারান্দাতে কেউ যেন হাত পা ধুলে জল পড়ে, বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সমানে মোটা ধারায়। উপরে সিঁড়ির দরজার তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছেন, সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই। এ জল কোথা থেকে পড়ছে তাহলে? মিনিট 10 পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধ হয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে দিয়েছেন ওপরের বারান্দাতে। সেই কলসি কোনোভাবে হয়তো উল্টিয়ে গিয়ে পড়ে থাকবে। আবার নিশ্চয়ই তাই, তাছাড়া জল কোথা থেকে আসবে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি সুন্দর ফুলের গন্ধ আসছে, বেশ সুবাস ফুলের। আচ্ছা, কি ফুল? ঘুমের ঘোরেই ভাবছি, এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। ধড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি? ওটা কি? জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হবার নয়। আমি এখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউটি যেন সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই এক্ষুনি। না, কোনো সুবাস ফুলের নয়, এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। আমার গায়ে বড় বড় কাঁটাও দিচ্ছে। কেমন একরকম যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ও কে ওই বউটি? রোয়াক বেয়ে খানিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস। কিন্তু কোনো দিকে নেই তো, গেল কোথায়? সে রাত্রে সেই পর্যন্ত কতক্ষণ ঘরে পড়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্ম ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কীভাবে তরি তরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম আমার মনের মধ্যে। একটা অসুবিধা এখানে থাকবার, বড্ড অসুবিধা, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি একজন লোকও থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলবার একটা লোক নেই, এই হলো মহা কষ্ট। সেদিন দুপুরে এক ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, ঠিক এমন সময় দোতলার বারান্দা থেকে লোকজন একসঙ্গে অট্টহাস্য করে উঠল।
ভীষণ অট্টহাসি। আমার গা যেন ডোল হয়ে দিয়ে উঠল। সেই হাসি শুনে খিলখিল করে হাসছে। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সেই হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে উপরে দেখি কিছুই না। নিচের জানালা যেমন বন্ধ, উপরের ঘর সারা বন্দি বন্ধ, জানলা বন্ধ। হাসির লহর তখন থেকে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে। ওপরের সিঁড়ির দিকে গিয়ে দেখি দরজায় তেমনই কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান, চারদিকে সূর্যের আলো। এ সময়ে মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো আমার। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছা তুলে নিয়ে যাও। আমার বাড়ি, আমার ঝিঙের লতা। বাড়ির মালিক হওয়ার এই একটা মাদকতা আছে। তা কাল থেকে বুঝছি, আমার মতো গরিব মানুষের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলুম। শব্দ এসে না আবার শোনার চেষ্টা করলাম। সূঁচ পড়বার শব্দ আর পেলাম না। তাই খেয়ে দিয়ে মনের সুখে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি। যেমন কোনো বিয়ে বাড়ির ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়, ঠিক তেমন। হয়তো সবটাই আমার মনের ভুল। মনের সেই ভাব হয়েছিল হাসি শুনে, তারই ফল। এরপর 9 দিন আর কোনো কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালুম ওসব কিচ্ছু না। কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল আর ভুল আর ভুল। 9 দিন আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধু ঘুমোই, কাজকর্ম কিছু নেই। কেমন এক রকমের কুঁড়ে মিটে পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব একটা কুঁড়ে লোক নয়, বেশ খাটিয়ে লোক। আমি খাটতেই ভালোবাসি, কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন এক রকমের অবসাদ এসে গিয়েছিল। শুধুই আরাম করতে ইচ্ছা হয়। 9 দিনের দিন বিকাল হলো। রান্নাঘরের পিছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করলাম। ঝিঙের লতা পাতাগুলো বাঁচিয়ে রাখলাম। ওখানে ঝালের পাতা পুঁতবো। আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে ছাদের উপর উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে বেশ সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়ুল সব মজুত আছে। ঘরের কোণে একটা হাত করা তো স্তক। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝুমের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ 50 শতেক হবে। একজনের সঙ্গে হৈ হৈ করে উঠল। সব দরজা জানালা যেন একসঙ্গে ঝড়ের ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে গিয়ে আমি ওপরের দিকে দেখলাম। সামনে রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানালার কপাটও খোলেনি। কেমন যেমন তেমনই আছে। ব্যাপারটা কি? কি ব্যাপার? বাড়িটার মৃগী রোগ আছে নাকি? মাঝে মাঝে এমনই বিকট চিৎকার করে কেন? এবার তো ভুল হবার কোনো কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে চিৎকার শুনে আমি শুনছি। এ আবার কি? চারিদিকে নিঃশব্দ, কোনো দিকে কোনো শব্দ আর নেই।
সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে। এই গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে। সেখানেও দেখি আর কেউ নেই। সেই বউটি গেল কোথায়? সেদিন রাত্রে আমি বেশ আরামে শুয়ে পড়লাম। বেশ ভাবলাম আজকে খাওয়া দাওয়া ভালোই করেছি, একটু আরামে শুই। বেশ একটু গলা ঠেকানে দিলাম। জানো, যারা আশেপাশে আছে তারা সবাই সাবধান হয়ে যাও, এইরকম বেশ একটা ভাব করে একটু গলা ঠেকানি দিয়ে শুয়ে পড়লাম। রাত্রে একটা ঘটনা ঘটল, ভারী মজার একটা ঘটনা। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। যে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলের মুখ দেখতে একরকম। একই লোক যেন 50টি হয়েছে। একই রকম মনে হয় প্রথমটা দেখেই। বহু আশিতে যেন একটাই মুখ দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে এখানে। একজন তার উত্তর দিল, এখানে একজন পৃথিবীর লোক এসেছে গো, অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। সব মিথ্যে। কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি। তুই কেমন করে দেখলি? তবে এসো, আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথাই বলে ভূতের নৃত্য। শুনেই এসেছিলাম এতদিন, এইবার সচক্ষে দেখলাম। সে কি কাণ্ড রে বাবা রে বাবা! কতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল, তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানার আমার কোনো অংশ তারা স্পর্শ করলো না বটে। আমি যেখানে আছি তাও যেন তারা জানেই না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো, তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে পড়েছে আমার বিছানার উপরে। সেই ফুলের অতি মৃদু সুবাস, ঘরের ঠান্ডা বাতাসে আমি আধতে অচেতন ভাবে জানলার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয়, তেমনই বোধ করছি। তাই যদি হয়, তবে ওই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এসেছিল? সেই বউটি যখন চলাফেরা করে তখন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না, কিছুতেই ভুল হতে পারে না, কারণ আমি জেগে জেগেও ওই সুবাস পেয়েছি। এখনো সেই গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বন ফুলের সুবাস হয়তো তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। তেল কিনতে গেলাম দোকানি বললে, কি রকম আছো? আমি বললাম, ভালো আছি। কিছু দেখেছো নাকি? আমি বললাম, না। শুনেছো কিছু?
আমি তাও বললাম না। তুমি দেখছি সাধু লোকে, টুকটাক জানো নাকি ভূতের মন্তর? আমি কোনো কথায় কান না দিয়ে বললাম, তেল দাও, চলে যাই, ও সব বাজে কথা। ও আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনোদিন দেখনি? বউ মতো কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের সুগন্ধ? আমি বললাম না। খুব বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায় প্রায়। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা আর নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের ওই একই রকম হয়েছে এ পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা। ভূতে লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে বাড়ি, না খেয়ে না দিয়ে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো। আমরা তো ও বাড়ির ত্রিসীমানায় যাইনে বাপু, মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো না, সব ভুল, পরম সুখে আছি, এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি, তোফা আছি, খাসা আছি। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি আমি এ বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু যায় আসে না। আমি বাড়ি দেখাশোনা করি, বাড়িটা দেখাশোনা করি, বেগুন, কাঁচা লঙ্কা, কলা বেচি, দিনরাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পা যায়নি পা ছেড়ে, ওদের নৃত্য দেখি, মহানৃত্য, ভূতের নৃত্য।